রাজধানী নওদায় অগ্নিকাণ্ডে গাড়ির গ্যারেজ ও বড় ফ্যাক্টরি ভস্মীভূত। কেউ হতাহত না হলেও পুড়ে গেছে সব গাড়ি। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পাশের বহুতল ভবন। দেখতে পাচ্ছিলাম শুধু ধুমো উঠছে, মানে অতিরিক্ত মাত্রায় মানুষ আতঙ্কিত। গাড়ির গ্যারেজ থেকে আগুনের সবকিছু বাড়ি গেছে। আমাদের গাড়ির গ্যারেজের জন্য মনে করেন আমাদের সব শেষ। ঈদের আগে 10 মার্চ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। দিতে হবে না কানাকড়ি। দলীয় নেতাকর্মী নয়, প্রকল্প তদারকি করবেন সরকারি কর্মকর্তারা। টাকা পয়সা নিয়ে কেলেঙ্কারি করার কোনো ধরনের সুযোগ যাতে আমরা কেউ কাউকে না দিই, এবং এরকম যদি আমরা দেখতে পাই যাতে তাদেরকে আমরা আইনের আওতার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিই। পুরনো পোশাকে ফিরে যাওয়ার দাবি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের। সবার আগে মন মানসিকতার পরিবর্তন আনার তাগিদ অপরাধ বিশেষজ্ঞদের। একটা বা দুটো ওয়াশ করার পরে ওই কাপড়ের আর কোনো ইয়ে থাকে না, মানে রংটাও থাকে না এবং কাপড়ের যে স্ট্যান্ডার্ড সেটা থাকে না। তো পুলিশকে তো আপনার সারাক্ষণ অন ডিউটি থাকতে হয়। পুলিশের সাবেক কিংবা যারা এখন দায়িত্বে আছেন তাদের মধ্যে থেকে কেউ এটা প্রতিবাদ করতে পারলো না যে আমরা এই রঙের পোশাক চাই না। নড়াইলের বড় কোলা গ্রামে দীর্ঘদিনের বিরোধের বহিঃপ্রকাশ। সোমবারের খুনোখুনি নিহতদের স্বজনদের চাওয়া ন্যায় বিচার। ষড়যন্ত্র করে আইসে গাড়ি বেড়ে চারিদার গিরে ফেলাই দিয়ে ঘর গিরে ফেলাই দিয়ে আনতিছে আর মারতিছে। আমার বাইরে বাইরে ফেলাইছে, আমার বাপরে বাইরে ফেলাইছে। চরম শাস্তি চাই, আপনার ফাঁসি চাই, একমাত্র মেরুদণ্ড ফাঁসি দিতে হবে। রমজানে বেশিরভাগ ফলের দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। আমদানি শুল্ক ও মৌসুম না থাকাকে দোষছেন আমদানিকারকরা। খুচরা বিক্রেতারা বলছেন সিন্ডিকেট। আগে যেটি যাই বেচতাম প্রত্যেকটার দাম বেশি। ইম্পোর্টাররা যখন যেরকম বিক্রি করে আমরা ওরকম আনতে হয়, কারণ ওইখানে হলো সিন্ডিকেটের বাজার। সবাই যেন মানে আমদানি করতে পারে কোনো বিনা বাধায়। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীর নওদায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি গাড়ির গ্যারেজ ও বরফের ফ্যাক্টরি। সকাল 6:15 নাগাদ গাড়ির গ্যারেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 1 ঘন্টারও কম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও গ্যারেজে থাকা সবকটি গাড়ি পুড়ে গেছে। প্রথমে গাড়ির গ্যারেজে আগুন লাগে, এরপর সেটি বরফের ফ্যাক্টরিতে ছড়িয়ে যায়। পাশে থাকা একটি বহুতল ভবনেও আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় তেমনটি হয়নি। অবশ্য আগুনের লেলিহান শিখায় ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। সকালে আগুন লাগার এই ঘটনায় নওদা এবং প্রগতি সরণি সড়কে দেখা দেয় তীব্র যানজট। দেখতে পাচ্ছিলাম শুধু ধুমো উঠছে, মানে অতিরিক্ত মাত্রায় মানুষ আতঙ্কিত, এত পরিমাণ আতঙ্কিত হচ্ছে আশেপাশের মানুষজন। আমরা তো উপরে ছিলাম ঘুমাইয়া, উপরে এখান থেকে দেখি আগুনের বিকল্প বাড়ি গেছে। এই গাড়ির গ্যারেজ থেকে আগুনের সবকিছু বাড়ি গেছে। আমাদের গাড়ির গ্যারেজের জন্য মনে করেন আমাদের সব শেষ। আগুনটা আপনার সর্বপ্রথম এই কোনায় থেকে লাগছিল, তখন মনে করেন আগুনটা এখানে যায় নাই, আগুনটা কিন্তু সেখানে যায় নাই। তখন শুধু ফায়ার সার্ভিস অথচ কোনো যদি ব্যবস্থা থাকতো পানির, তাইলে মনে করেন এখানে পানিটা মনে করেন এই বিল্ডিংয়ে যাইতো না আগুনটা। প্রগতি সরণিতে আছেন সহকর্মী শামীম রেজা, আমরা যাচ্ছি তার কাছে। শামীম, নওদা অগ্নিকাণ্ডের ঘটনায় তো একটি যানজটের সৃষ্টি হয়েছিল, তীব্র যানজট দেখা দিয়েছিল সেখানে। সেই যানজট কিছুটা কমেছে কিনা জানতে চাচ্ছি। হ্যাঁ মারফি, আমি কিছুক্ষণ আগে আসলে সড়কেই অবস্থান করছিলাম, কিন্তু ফায়ার সার্ভিস আবার ব্রিফিং করার কারণেই আমি আবার ভেতরে চলে এসেছি। তবে সড়কের পরিস্থিতিও যদি বলি, এখনও আসলে সড়ক স্বাভাবিক আরও হয়তো আধা ঘন্টারও বেশি সময় লেগে যেতে পারে। কারণ সকালেই সেই 6টায় যখন ফায়ার সার্ভিস এখানে প্রবেশ করে, ঠিক তখন থেকেই আসলে ট্রাফিক থেকে শুরু করে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়ক আসলে
গাড়ি চলাচলের যে পুরো প্রক্রিয়াটি তারা নিয়ন্ত্রণ করছিলেন, যাতে ফায়ার সার্ভিসের আরও যেসব গাড়িগুলো আসছিল সেই গাড়িগুলো যাতে কোনোভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন না হন। এজন্য সে সময় আসলে সড়কে যানজট তৈরি হয় এবং আমরা নিজেরাও আসলে সেই যানজট ঠেলেই এখানে আসি। তখন আমরা আসলে দেখি যে তখন যমুনা ফিউচার পার্ক থেকে শুরু করে সেটা বেশ কুড়িলের বেশ কিছু দূর চলে যায় জ্যাম। তবে এই মুহূর্তে জ্যাম ইতিমধ্যে আসলে কমতে শুরু করেছে, যেহেতু এখানে আগুন পুরোই ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে এবং ইতিমধ্যে ফায়ার সার্ভিসও আসলে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছেন এবং ইতিমধ্যে তাদের বেশ কয়েকটি গাড়িও আসলে এখান থেকে ডাম্পিং শেষে বেশ কয়েকটি গাড়িও এখান থেকে বের হয়ে গেছে। একটু যদি জানিয়ে রাখি যে ভোর 5:30টার পরপরই আসলে এই আগুনের ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিস সেই আগুনের তথ্য পায় 6:05 এবং তার পরপরই আসলে তার 10 মিনিটের মধ্যেই আসলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং ফায়ার সার্ভিস বলছে যে আধা ঘন্টার মধ্যে আগুনের যে তীব্রতা ছিল, লেলিহান শিখা ছিল, সেটা তারা নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় এবং বাকি আধা ঘন্টায় তারা তাদের ডাম্পিং। আর রেজা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঈদের আগে 10 মার্চ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে এই কার্ড দেওয়া হবে। কার্ডধারী পরিবার পাবে মাসিক 2,500 টাকার সরকারি সহায়তা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় গুরুত্ব পাবে না। এদিকে দেশের স্বার্থ অগ্রাধিকার দিয়ে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিডা চেয়ারম্যান। দেশের হতদরিদ্র, দরিদ্র ও স্বল্প আয়ের নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়ার রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল বিএনপি সরকারের। ক্ষমতায় আসার পর এ বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গঠন করেন অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তাদের সুপারিশে দেশের 14টি জেলা দিয়ে শুরু হচ্ছে কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম। কার্ডধারী পরিবারকে চাল, ডাল, লবণ সহ নিত্যপণ্য কিনতে দেওয়া হবে মাসিক 2,500 টাকা করে। 10 মার্চ এই কার্যক্রমের উদ্বোধন করবেন সরকার প্রধান। সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ। প্রথম একটা ওয়ার্ড, তারপর একটা ইউনিয়ন, তারপর আরেকটি ইউনিয়ন, এভাবে আমরা গ্র্যাজুয়ালি এটাকে কাভার করব এবং এভাবেই সারা বাংলাদেশ এটার সেবা পাবে। যে কতজন পাওয়ার উপযুক্ত ওই কতজনই পাবে। সরকারি এমন সহায়তা ঘিরে বরাবরই রাজনীতিকরণের অভিযোগ ওঠে। সেই বাস্তবতায় উপজেলা কার্ড বিতরণের নেতৃত্বে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরকারি কর্মচারীরা। কোনো ধরনের রাজনৈতিক বিশ্বাস, কোনো ধরনের ধর্মীয় ডিসক্রিমিনেশন কিছুই হবে না। এটি হল ইউনিভার্সাল একটি কার্ড। প্রোগ্রামটা রাজনৈতিক, কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার এবং সরকারি কর্মকর্তা কর্মচারী উপজেলা পর্যায়ে এই ইউনিয়ন নেতৃত্বে আমাদের বিভিন্ন কর্মকর্তারা আছেন, তাদের নেতৃত্বে কমিটি থাকবে। ইনফরমেশন কালেক্ট করা হচ্ছে প্রত্যেক ডোর টু ডোর স্টেপস অ্যাপ্রোচের মাধ্যমে। এর আগে বহুল আলোচিত চট্টগ্রামের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার প্রক্রিয়া নিয়ে অংশীজনদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তার কাছে তুলে ধরা হয় চুক্তির বিষয়বস্তু। আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি আসলে আজকে ব্রিফ আমাদেরকে করেনি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। এছাড়াও বেশ কিছু অনানুষ্ঠানিক বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিনও সকাল 9:15টায় অফিসে আসেন তিনি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসভবনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, একটি মহল ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় কার্ড করে দেওয়ার বিনিময়ে কেউ কেউ টাকা চাইছে। এমনটি চলতে দেয়া হবে না। ফ্যামিলি কার্ডটি হবে সবার জন্য উন্মুক্ত এবং এটি বিনা পয়সায় সরকার প্রত্যেকটা মাকে, এটা প্রত্যেকটা পরিবারের যে মা প্রধান ওনাকে এটি দেওয়া হবে। টাকা পয়সা নিয়ে কেলেঙ্কারি করার কোনো ধরনের সুযোগ যাতে আমরা কেউ কাউকে না দিই এবং এরকম যদি আমরা দেখতে পাই যাতে তাদেরকে আমরা আইনের আওতার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে অপহরণের ঘণ্টা খানেকের মধ্যেই এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাজধানীর খিলগাঁওয়ের জোরপুকুর এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে তাকে উদ্ধার করা হয়। ওই স্কুল ছাত্রের বাবা খন্দকার শামীম তথ্য মন্ত্রণালয়ের কর্মচারী। মঙ্গলবার বিকেলে ছেলে অপহৃত হওয়ার খবর শুনে তিনি কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর দফতরে ঢুকে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী বের হচ্ছিলেন। খবরটি শুনে পুলিশকে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, অপহরণকারীদের ব্যবহৃত মোবাইল নম্বর ট্র্যাক করে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের 9ম শ্রেণীর ওই শিক্ষার্থীকে। তবে পালিয়ে যায় অপহরণকারীরা। তাদের গ্রেফতারে অভিযান চলছে। এর আগে অপহরণকারীরা খন্দকার শামীমের পরিবারের কাছে ফোন করে বিপুল অঙ্কের টাকা চাঁদা দাবি করে। এই জায়গায় দাঁড়ায় থাকা অবস্থায় দেখি যে আস্তে আস্তে সব লোকগুলো আসলো, 4-5 জন আসলো, আরেকজনকে নিয়ে আসছে, আরেকজন নামার সময় আরেকজন নিচে ছিল। পুলিশের পরিবর্তিত পোশাক নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পুনর্বিবেচনার দাবিকে অযৌক্তিক মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। তারা বলছেন, ফের আগের পোশাকে ফিরে যেতে চাইলে নতুন করে বাড়বে খরচের বোঝা। আর পুলিশের পেশাদার সংগঠনটির দাবি, অন্তর্বর্তী সরকারে যে নতুন পোশাক নির্বাচন করেছে সেখানে পুলিশ সদস্যদের মতামত, গায়ের রং এবং আবহাওয়াকে উপেক্ষা করা হয়েছে। আল আমিন হক অহনের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে একের পর এক শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় ইমেজ সংকটে পড়ে পুলিশ বাহিনী। সেই পরিস্থিতি থেকে উত্তরণে বাহিনীটির সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশে গেল বছরের নভেম্বর থেকে নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করে পুলিশ সদস্যরা। সে সময় সব পুলিশের জন্য একই পোশাক চালু করা হয়। বৈষম্য দূর করতেই এই উদ্যোগকে সাধুবাদ জানায় বাহিনীটি, যদিও সমালোচনা করেন কেউ কেউ। আমার পোশাক আমার প্রাইড, সো যখনই আমি যে পোশাক পরি না কেন সেই পোশাকে আমি সেই প্রাইডই ফিল করি। নতুন পোশাক গায়ে ওঠার মাত্র 3 মাসের মধ্যেই পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ফের পোশাক পরিবর্তনের দাবি তুলেছে। নতুন যেটা দিয়েছেন এটা তো আসলে কোনো গবেষণা অথবা জনমত যাচাই, ওটির মান কীরকম, ওটি হচ্ছে যে একটা বা দুটো ওয়াশ করার পরে ওই কাপড়ের আর কোনো ইয়ে থাকে না, মানে রংটাও থাকে না এবং কাপড়ের যে স্ট্যান্ডার্ড সেটা থাকে না। তো পুলিশকে তো আপনার সারাক্ষণ অন ডিউটি থাকতে হয়। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, সবার আগে পরিবর্তন আনতে হবে বাহিনীর মানসিকতায়। শুধু পোশাক বদলালেই পুলিশের আচরণে পরিবর্তন আসবে না। পুলিশের সাবেক কিংবা যারা এখন দায়িত্বে আছেন তাদের মধ্যে থেকে কেউ এটা প্রতিবাদ করতে পারলো না যে আমরা এই রঙের পোশাক চাই না। পুলিশের এই উপলব্ধি, এটা আমরা বলি যে বিলম্বিত বোধোদয়। এই বিলম্বিত বোধোদয়ের মধ্য দিয়ে পুলিশ আগের রঙের পোশাকে ফিরবে কি ফিরবে না সেটা সরকারের সিদ্ধান্ত। কিন্তু এতটুকু আমরা বুঝি, এই দুই প্রক্রিয়া অনুসরণ করতে গেলে রাষ্ট্রের একটা বড় অর্থের অপচয় এখানে হয়েছে। এই অপচয় বহন করার মতো আর্থিক সক্ষমতা বা সামর্থ্য রাষ্ট্র হিসাবে আমাদের নেই। গেল বছর পুলিশ বাহিনীর প্রায় 2 লাখের বেশি সদস্যদের প্রত্যেকের জন্য 3 সেট করে নতুন পোশাক, বুটস, বেল্ট এবং ক্যাপের পেছনে 150 কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 2 দশক ধরে চলা বিরোধ অবশেষে পরিণত হয়েছে রক্তক্ষয়ী সংঘাতে। দীর্ঘদিন বিষয়টি ছোটখাটো মারামারি পর্যন্ত থাকলেও কখনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এবার প্রাণ গেছে বাবা ছেলে সহ 4 জনের। আহত হয়েছেন অন্তত 3 জন। নড়াইলের সদর উপজেলার বড়কোলা গ্রামের এই সংঘর্ষে শোকে স্তব্ধ নিহতের পরিবার। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তারা। বিস্তারিত শেখ আল এহসানের প্রতিবেদনে থাকছে। ক্যামেরায় ছিলেন আমির হোসেন। নড়াইলের সদর উপজেলার বড়কোলা গ্রাম। সড়কের একপাশে 3টি আদাপাকা বাড়িতে শোকাবহ পরিবেশ। 3 ছেলেকে নিয়ে এখানেই থাকতেন খলিল শেখ। একসময় পরিবারটির বাস ছিল প্রায় 6 কিলোমিটার দূরে তারাপুর গ্রামে। সেখানে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার পাশাপাশি বাড়ি ছিল খলিলের। পরিবারের অভিযোগ, প্রায় 20 বছর আগে জমি নিয়ে খলিল ও খায়রুজ্জামানের মধ্যে বিরোধ শুরু হয়। এরপর ইউপি নির্বাচনেও খায়রুজ্জামানের বিপক্ষে অবস্থান নেয় খলিল। সেই থেকেই দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়।
খলিলের পরিবার জানায় গত ৮ জানুয়ারি একটি মামলার হাজিরা দিতে লোকজন নিয়ে নড়াইল শহরে যাচ্ছিল সে। পথে খায়রুজ্জামানের লোকজন হামলা করে, এতে খলিল শেখ সহ প্রায় ৮ জন আহত হন। এরপর 23 তারিখ ভোরে বড়কোলা গ্রামে খলিলের বাড়িতে হামলা চালায় খায়রুজ্জামানের লোকজন। কোনো পক্ষ আর বেপক্ষ মারামারি ডাল সরকি নিয়ে এরা তো কিছু নয়, তো সেখানে তারা ষড়যন্ত্র করে আইসে গাড়ি বেড়ে চারিদার দিয়ে গিরে ফেলাই দিয়ে ঘর গিরে ফেলাই দিয়ে আনতিছে আর মারতিছে। কুপাই বেরিয়ে ফেলাইছে, আমার বাইরেও বাইরে ফেলাইছে, আমার বাপরেও বাইরে ফেলাইছে। আমার শ্বশুর নামাজ পড়ে উনি বইছে না শুইছে কে বলি, আমার শ্বশুর রে ওইরকম ধরে মারিছে। আমি বাজারতে খানিক দূর পার হয়ে গেলি, ওরাই ৫-৬ জন ওই জায়গাতে আমার দেখতেছে, আমার ফাঁকাই নেই ৯ জনে আমার মারিছে। সেদিন সেহরির পর ৩০-৪০ জনের একটি সশস্ত্র দল বাড়িঘরে হামলা করে। কোপানো হয় খলিল শেখ, তার ছেলে মুন্না শেখ ও তাহাজ্জুদ শেখকে। এ সময় আরও কয়েকজনের উপর নৃশংস হামলা চালায় তারা। প্রতিরোধ করতে গেলে প্রাণ যায় প্রতিপক্ষের ওয়াসিকুর ফকিরের। প্রায় ১-১৫০ লোক এসে জায়গায় আইসে এমনি মনে করেন যে গোমেতে ডায় উঠে মানুষ মেরে ফেলাস। চরম শাস্তি চাই, আপনার ফাঁসি চাই, একমাত্র মেরুদণ্ড ফাঁসি দিতে হবে। কিন্তু হঠাৎই এই নৃশংসতার কারণ কি? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ১ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের হয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছিলেন খলিল শেখ। হামলার আগের দিন লোকজন নিয়ে জাহাঙ্গীরের সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন খলিল। সে সময় খায়রুজ্জামান মোল্লার বিরুদ্ধে বিষোদ্গার করেন এমন খবর জানতে পারে খায়রুজ্জামান। ক্ষিপ্ত হয়ে খলিল ও তার পরিবারকে হত্যার পরিকল্পনা করে খায়রুজ্জামান। এই বিষয়ে জানতে তার বাড়িতে গেলে পাওয়া যায়নি খায়রুজ্জামান মোল্লাকে। তার 2 বোন দাবি করেন হত্যার সাথে তাদের কেউ জড়িত নয়। মারা গেছে খলিল, ও বিশাল বিশাল খারাপ লোক, বুঝছেন। এখন ওই কয়জনে মিলে মনে করো অনেক কিছু করেছে আমার ভাইদের সাথে। ফোনগুলো তো বড়গাইতেরা আর উড়াই করাকরি করেছে, বড়গাতি সুফিয়ান আছে না, ওইতে গুলিগুল্লা করেছে। এই ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ, বাকিদেরও আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার। ওখানে আমরা ইতিমধ্যে পুলিশ ডেপ্লয় করেছি যাতে করে তারা আর কোনো ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ড জড়িত হইতে না পারে। আর ইতিমধ্যেই আমরা আসামিদেরকে এই ঘটনার সাথে, এই নৃশংস ঘটনার সাথে জড়িত আসামিদেরকে ধরার জন্য আমরা অভিযান শুরু করে দিয়েছি এবং 5 জনকে আটক করেছি জিজ্ঞাসাবাদের জন্য এবং আমাদের অভিযান অব্যাহত আছে। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। ইফতারের টেবিলে ফল অনেকটাই অনিবার্য, তবে সেই ফল কিনতে গেলেই যেন হোঁচট খেতে হয় ক্রেতাদের। পাইকারি থেকে খুচরা পর্যায়ে দাম বেড়েছে প্রায় প্রতিটি ফলের। কারণ হিসেবে খুচরা বিক্রেতারা সিন্ডিকেটের কথা বললেও আমদানিকারকরা দুষছেন শুল্কের উচ্চহারকে। বিদেশি ফল আমদানিতে এলসি মার্জিন কমানোর দাবিও তুলেছেন, যদিও এসব কারণ অযৌক্তিক বলছেন ক্রেতারা। দিয়েছেন তদারকি বৃদ্ধির তাগিদ। সারাদিন রোজা রাখার পর ক্লান্তি দূর আর সতেজতা ফিরে পেতে ইফতারের পাতে ফল কার না পছন্দ, কিন্তু রমজান আসলেই দাম বেড়ে যাওয়া যেন এক অলিখিত নিয়ম। তাই নিম্ন ও মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়ে যায় ফল কেনার কথা ভাবলেই। রোজা শুরু হতেই প্রায় সব রকম ফলের দাম বেড়েছে কেজিতে 50 থেকে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত। বিদেশি আপেল, মাল্টা, আঙুরের দাম আকাশচুম্বী। এমনকি দেশি তরমুজ, পেঁপেও বিক্রি হচ্ছে বাড়তি দরে। আঙ্কুর কিনছি হইলো কত 200, হাঁস গেলে কত 220 টাকা। হে আঙ্কুর হয়েছে 440 টাকা করে নিচ্ছি। তারপরে যে কালো আঙ্কুর যেটা, ওইটা ছিল 450 বা 400 টাকা ছিল, ওইটা হয়ে গেছে 600 টাকা। ফলের বাজারের ঊর্ধ্বগতি, যেটা আমাদের সাধারণ মানুষের জন্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দেশে 38 ধরনের ফল আমদানি হয়। বাৎসরিক চাহিদা 6 থেকে 7 লাখ টন। শুধু রমজানেই চাহিদা 90,000 টন ছাড়িয়ে যায়। এবছর বিদেশি ফলের আমদানি ভালো হলেও রয়েছে সিন্ডিকেটের অভিযোগ। আর দেশি ফলের মৌসুম তো এখনও আসেনি। ইম্পোর্টাররা যখন যেরকম বিক্রি করে আমরা ওরকম আনতে হয়, কারণ ওইখানে হলো সিন্ডিকেটের বাজার। আমরা যা তো একজনে ইম্পোর্ট করে, আমরা 10 জন কিনি, 100 জন কিনি। আগে যেটি যাই বেচতাম প্রত্যেকটার দাম বেশি। তার কারণ ওই বাদামতলি আড়তদার যারা, এরা সিন্ডিকেট করে মাল বেচে, এরা বেশি দামে মাল বেচে, আমাকে বেশি দামে কিনে এনে আমাকে ওইভাবে বেচতে হয়। বরিশালের তরমুজটা বাইরে তখন মনে করেন জানা দেন আজকে দেখবেন একদম, কালকে আরেক দাম, এত কমে দেবো।
তবে ভিন্ন ব্যাখ্যা আমদানিকারকদের। বলছেন এখনও 100 টাকার ফল আমদানিতে 121 টাকার বেশি রাজস্ব পরিশোধ করতে হয়। রয়েছে নিয়ন্ত্রকমূলক করের খরচ। তবে আমদানিকারকদের অভিমত, এলসি মার্জিন কমিয়ে আমদানি উন্মুক্ত করা হলে দাম কিছুটা কমবে। এই বছর ফলের বাজারটা আমার কাছে মনে হইতেছে বাজারের মূল্য আরও বৃদ্ধি পাবে। সবাই যেন মানে আমদানি করতে পারে কোনো বিনা বাধায়, তাহলে কিন্তু এই ব্যবসাটা কিন্তু ভালো থাকে, বাজারের আপনার স্থিতিশীল থাকে। কিন্তু যত যাই হোক, রমজানে হুট করে 50 টাকা বাড়তির কোনো যৌক্তিকতাই নেই ক্রেতাদের কাছে। তাই বাজার মনিটরিং জোরদারের তাগিদ সকলের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। 25 বছর ধরে গণ ইফতার চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের অনন্য এক ঐতিহ্য। ধনী গরিব সবাই বসেন এক কাতারে। প্রায় 3 থেকে 5 হাজার মানুষের আয়োজন হয় প্রতিদিন। সব উপকরণ আসে দান থেকে। পুরো রমজান মাস জুড়ে চলে বিশাল কর্মযজ্ঞ। সকাল থেকে শুরু হয় কর্মযজ্ঞ। কয়েক হাজার মানুষের ইফতার আয়োজন চলে দিনভর। আসর নামাজের পর পাল্টে যায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদের চিত্র। একে একে আসতে থাকেন সব শ্রেণী পেশার মানুষ। এক কাতারে বসে ইফতার করেন সবাই, যেখানে নেই ধনী গরিব বিভেদের দেয়াল। আলাদা প্রশান্তি ও আনন্দ খুঁজে পান অংশগ্রহণকারীরা। একসাথে এতগুলো সাথে ইফতার করাটা একটা ভাগ্যের ব্যাপার। আমি আগে কোনদিন আসি নাই, আজকে প্রথম আসছি আমার বড় ভাইকে নিয়ে। সবাই আমরা একই কাতারে এখানে আমরা ইফতার করি। এটা একটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা বিরল ঘটনা। অনেকজন থেকে দেখে আসলে ভালো লাগতেছে। অনেক মানুষ এখানে শ্রেণী পেশার মানুষ দেখতেছে, অনেক বড় আয়োজন। আমি সৌদি আরবও করছি, দুবাইও করছি, ওমানও করছি, এখানেও করতে। রোজাদার ব্যক্তি সমাবেত হয় এবং এই জায়গায় এরকম জমায়েত অনেক মসজিদে হয় না। গড়ে 3000 থেকে 5000 মানুষের ইফতার আয়োজনের সব উপকরণ আসে মানুষের দান থেকে। সরকারের কোনো সাহায্য নেওয়া হয় না। সোয়াবের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত কর্মতৎপর থাকেন স্বেচ্ছাসেবীরা। আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়। তো এখানে সেরকম কাজটা মানুষে ওইরকম হিসাবে করে না, মানে একটা নিজের অনুভূতি ভালো লাগার থেকে করে আর কি। সবাই তো রোজাদার, সিয়াম সাধারণ মাস, সবার খেদমত করতে পারে, নিজেকে অনেক ভালো লাগে। ভালো লাগে যে আমি কাজ করতে আসি, সবাই যেন খাইলে সুন্দর লাগে। আমার তো মানে একটা সোয়াবের জন্য আমি এসেছি। কেউ কারো স্বার্থের জন্য করে না, সবাই এখানে কাজ করে যেহেতু মানুষ সোয়াবের জন্য। 1967 খ্রিস্টাব্দে মোগলদের চট্টগ্রাম বিজয়ের স্মারক হিসেবে শায়েস্তা খাঁর ছেলে উমেদ খাঁর হাতে তৈরি এই আন্দরকিল্লা শাহী জামে মসজিদ দিল্লির জামে মসজিদের আদলে করা। প্রায় 25 বছর ধরে এখানকার গণ ইফতার পরিণত হয়েছে ঐতিহ্যে। এই কাজটা 1996 থেকে শুরু করা হয়েছে। এটা এখনো পর্যন্ত এভাবে চলে আসছে। দিন দিন এটার পরিসর বড় হচ্ছে। তো সব কিছু করতে আমাদের আল্লাহর মেহেরবানিতে কোনো কষ্ট হয় নাই। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজধানীর আদাবর এলাকায় 3 বছর বয়সী এক শিশুর রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। গত 23 ফেব্রুয়ারি সোমবার বিকেল 5টার দিকে বাইতুল আমান হাউজিং এর রোড 17 এলাকায় বাসার সামনে খেলতে বের হয় নাফিজা আক্তার নামে শিশুটি। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না। শিশুর খালা নাজমা বেগম জানান, নাফিজা এখনো কথা বলতে পারে না, কাউকে ঠিকমতো চিনতেও পারে না। ঘটনার পর আশপাশের 3টি সড়কের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করেছে পুলিশ। ঘটনার পরদিন মঙ্গলবার পাশের একটি খালেও ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় 2 ঘন্টা তল্লাশি চালায়, কিন্তু মেলেনি নাফিজার সন্ধান। এই ঘটনায় আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে শিশুটির পরিবার। 3বার যদিকে ওখানে বসে খেলছে, আবার ব্যাক করছে, আবার ব্যাক করছে, আবার ব্যাক করছে, এদিকে যে চলে যাবে সেটা যায়নি। 5টা দিকে বের হয়েছে, তো সিসি ফুটেজ দেখা গেছে ওখান থেকে ওদিকে দৌড় দিচ্ছে। বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, নির্যাতনের কারণে মারা গেছেন সামিউল হাসান শুভ। মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংক কর্মকর্তা শুভ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করে নিরাময় কেন্দ্রের লোকজন। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত 23 ফেব্রুয়ারি ওই নিরাময় কেন্দ্রে ভর্তি হন জনতা ব্যাংকের দুপচাচিয়া শাখার কর্মকর্তা শুভ। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের লোকজনের নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। জানান, শুভর দেহে আঘাতের চিহ্ন মিলেছে, তবে নিরাময় কেন্দ্র
কর্তৃপক্ষের দাবি, শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে সেখানে ভর্তি ছিলেন শুভ। পুলিশ জানায়, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজে কোনো নির্যাতনের প্রমাণ মেলেনি। এই বিষয়ে তদন্ত চলছে। টিভির গায়ে পুরাটা ক্ষত, মানে এটা তো নর্মালি কেমন কোনো মারা না। সকালে অল্প খেয়েছেন এবং সারাদিন আমরা সিসিটিভি ফুটেজে যেটি দেখলাম যে সে প্রায় সারাদিন বেড়ে ছিল। লম্বা সময় না খাওয়াতে সে শারীরিকভাবে তার প্রেশার কমে যায়। জখমের কোনো চিহ্ন আসলে প্রাথমিকভাবে আমরা সিসিটিভি ফুটেজে আমরা সেইভাবে দেখি নাই। তারপরও আমরা আসলে এই ভিডিওটি, যেহেতু এটি সকাল থেকে 9 ঘন্টা, সকাল 9টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত ফুটেজ আমরা আপনাদের সাথে টেনে দেখেছি। আমরা এটি আরও বিশদভাবে আমরা দেখব। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঘেঁষে চলছে নির্বিচারে গাছ কাটার মহোৎসব। গত 3 মাসে উধাও হয়ে গেছে কয়েক হাজার গাছ। চারদিকে পড়ে আছে শুধু কাটা গাছের গোড়া। বাঁধ মেরামতের কাজের আড়ালে এই গাছ নিধন নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সরকারি 3 দপ্তর, পানি উন্নয়ন বোর্ড, পুলিশ ও বন বিভাগের পাল্টাপাল্টি বক্তব্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। তাদের গাফিলতিতে উজাড় হাজারেরও গাছ। হুমকির মুখে পড়েছে নদী তীর, পরিবেশ ও জীববৈচিত্র্য। দেদারসে কাটা হচ্ছে গাছ। গত 3 মাস ধরে একের পর এক গাছ কাটার চিহ্ন হিসেবে শুধু গাছের গোড়া। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধের কয়েক হাজার গাছ দিনের আলোয় প্রকাশ্যই হয়েছে লুটপাট। পানি উন্নয়ন বোর্ড থেকে জানা যায়, চুনারুঘাট উপজেলার রামশ্রী থেকে সদরের জালালাবাদ পর্যন্ত 14.5 কোটি টাকা ব্যয়ে খোয়াই নদীর বাম তীরে প্রায় 24 কিলোমিটার বাঁধ মেরামত কাজ শুরু করেছে তারা। এর আওতায় গত অক্টোবর থেকে শুরু হয় কাজ। স্থানীয়রা বলছেন, পানি উন্নয়ন বোর্ডের নির্দেশে গাছ কাটছে তারা। 2 লক্ষ 80 হাজার টাকা কিনছি, তো তারা আমারে বলছে যেটা যে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে তারা অনুমোদন দিয়েছে, গাছগুলো বিক্রি করছে। পরিবেশ কর্মীরা বলছেন, অবাধে গাছ কেটে নেয় হুমকিতে পড়েছে নদী তীরবর্তী মানুষ, হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। গাছ কেটে ফেলার কারণে নদীর যে তীর এবং তীরবর্তী এলাকা সেগুলো দুর্বল হয়ে পড়বে এবং আগামীতে যখন বন্যার প্লাবন দেখা দেবে তখন দেখা যাবে যে খোয়াই নদীর যে কোনো এক জায়গায় ফাটল দেখা দিতে পারে, ভাঙন দেখা দিতে পারে। গাছ কাটার সাথে পানি উন্নয়ন বোর্ডের কারো সম্পৃক্ততা নেই দাবি করে নির্বাহী প্রকৌশলী জানান, চুরি ঠেকাতে পুলিশ ও বন বিভাগকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। অনেক আগেই আমরা এই হবিগঞ্জ মডেল সদর থানাতে এবং শায়েস্তাগঞ্জ থানাতে আমরা লিখিতভাবে জানিয়েছি। তবে পুলিশ বলছে, অভিযান চালানো হলেও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা না পাওয়ায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। আমরা পানি উন্নয়ন বোর্ডকে জানাই এই বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়ার জন্য। তো ওনারা আমাদেরকে একটা পত্র প্রেরণ করেন, কিন্তু মামলা বাদী হয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক আইনগত যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিতে তারা অস্বীকৃতি জানালেন। বন বিভাগের অভিযোগ, প্রকল্পের কাজ অনেক আগে শুরু হলেও কোনো যোগাযোগ করেনি পানি উন্নয়ন বোর্ড। তারা স্বপ্রণোদিত হয়ে উদ্যোগ গ্রহণের পর চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ডকে। তবে বারণ করা সত্ত্বেও গাছ চুরি রোধে তৎপর না হওয়ার অভিযোগ বন বিভাগের। তাদের কাজও শুরু হয়েছে আমার যেটা ধারণা আনুমানিক মাসখানি হবে নিম্নে, কিন্তু তারা 4 তারিখে এসে আমরা নিষেধ করার পরে একটি চিঠি দিয়েছে, এটা আমি জানি না। কিন্তু এই প্রজেক্ট শুরু হওয়ার এবং কাজ শুরু হওয়ার আগে এই বিষয়টা আমাদেরকে অবগত করার প্রয়োজন ছিল, যেটা আমরা আসলে জানি না। এটা করলে হয়তো এই গাছগুলি ক্ষতি হতো না। পানি উন্নয়ন বোর্ডের দাবি, গাছ রক্ষায় আন্তরিকতার ঘাটতি নেই তাদের। আমরা লোকটাকে ধরতে পারতেছি না যে কে বা কাটতেছে, যে বিভিন্ন সময় করে রাতের আধারে করে। তো যদি আমরা এরকম আপনাদের কাছেও হেল্প চাবো, যে যদি কেউ এরকম হাতে রাতে আমরা ধরতে পারি তো তার বিরুদ্ধে অবশ্যই আমরা মামলাতে যাব। সরকারের 3 দপ্তরের পারস্পরিক দায় সারা মনোভাবের মাঝে উধাও নদী তীরের কয়েক হাজার গাছ। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। ঠাকুরগাঁয়ে রমজান এলেই চাহিদা বাড়ে হাতে ভাজা লাল মুড়ির। দিনরাত এক করে মুড়ি ভাজায় ব্যস্ত সময় পার করেন নারী কারিগররা। পরে নিজেরাই আবার শহরের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করেন। তবে গেল কয়েক বছরে হাইড্রোস যুক্ত সাদা মুড়ির বাজার দখল করায় কিছুটা ভাটা পড়েছে লাল মুড়ির ব্যবসায়। এই পেশায় জড়িতদের জীবনমান উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। শলার কাঠি দিয়ে দুলিয়ে দুলিয়ে ভাজা হচ্ছে দেশি মুড়ি। মোটা ধানের চাল শুধু লবণ পানি দিয়ে ভেজে তৈরি হয় এসব কেমিক্যাল মুক্ত মুড়ি। রমজান এলেই ব্যস্ততা বেড়ে যায় ঠাকুরগাঁও সদরের মুড়িপল্লীতে।
ভোর থেকে বিকেল পর্যন্ত বাড়িতে এসব দেশি মুড়ি তৈরির পর শহরের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিয়ে যায় নারীরা। কারিগররা জানান হাইড্রোজ মুক্ত এসব লাল মুড়ি খেতে সুস্বাদু হওয়ায় চাহিদাও থাকে ব্যাপক। দীর্ঘদিনের পুরনো এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারিভাবে স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি তাদের। বসে না থাকে গ্রামে মনে করেন বিক্রি করি মুড়ি বিক্রি করে যেগিনা মনে করেন যাতে চাউল আনি ওক টাকা দেন যেগিনা থাকে ওগিনা সংসারের কাজে নাগাই হামা। যেগুলা বাড়িতে মুড়ি ভাজি সেগুলাতে কোন মেডিসিন ছাড়াই ভাজি। প্রায় 300 জন মুড়ি ভাজে। এখন মিল আসে হেনে মুড়ি চলে না, এখন অনেকে মুড়ি ভাজে না। সরকারি একটা সহযোগিতা টিকে রাখার জন্য এটাও তো পাচ্ছে না, লোন, এই জন্য ব্যবসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তবে গেল কয়েক বছরে হাইড্রোজ যুক্ত মুড়ি বাজার দখল করেছে। হাইড্রোজ মেশানোয় এসব মুড়ির রং ঝকঝকে সাদা। সহজলভ্য হওয়ায় কিছুটা চাহিদা কমেছে হাতে ভাজা লাল মুড়ির। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সাদা মুড়ি পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি তদারকি বাড়ানো উচিত বলে মনে করেন সচেতন বাসিন্দারা। কীটনাশক দিয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে মুড়িগুলো তৈরি করতেছে, আসলে এগুলো আমাদের অনেক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। কর্তৃপক্ষের নজরদারি দেওয়া একান্ত প্রয়োজন। রোজায় ভোক্তার কাছে মানসম্মত পণ্য পৌঁছে দিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে খাদ্য অধিদপ্তর। এছাড়া ঐতিহ্যবাহী লাল মুড়ির প্রসার ঘটাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। অনেক ধরনের অননুমোদিত কিছু রাসায়নিক প্রয়োগ করতো, খাদ্য তৈরিতে রং প্রয়োগ করতো, তাদেরকে আমরা সতর্ক করেছি এই ধরনের তারা কার্যক্রম না করে। তাছাড়া আমাদের ইফতার রমজান শুরু হওয়ার পরে আমাদের মনিটরিং টিম নিয়মিতভাবে হচ্ছে। যদি কোথাও থেকে অভিযোগ পাওয়া যায় সেই বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ স্বপ্রণোদিত হয়ে এসব কারখানাগুলোতে অভিযান পরিচালনা করছেন যাতে ভোক্তার নিকট মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের জেলাতেও সরবরাহ করা হয় হাতে ভাজা লাল মুড়ি। খুচরা বাজারে কেজি প্রতি যার দাম 100 থেকে 110 টাকা পর্যন্ত। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বে গঠিত রহস্যময় জোট নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। অত্যন্ত গোপনীয়তার সাথে হেক্সাগন অ্যালায়েন্স নামে নতুন এই জোট করার পরিকল্পনা আসছে ইসরায়েল। সদস্য হবে ভারত, গ্রিস আর সাইপ্রাস সহ কয়েকটি আরব ও আফ্রিকান দেশ। দাবি একসাথে মধ্যপ্রাচ্যের উগ্রবাদী বলয়কে প্রতিরোধ করবে এই জোট। অবশ্য এই ইস্যুতে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান নেতানিয়াহু। হামলা, সংঘাত আর নানা ভূরাজনৈতিক জটিলতায় অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর উদ্যোগে গঠন হতে যাওয়া নতুন জোট নিয়ে রহস্যের দানা বেঁধেছে। হেক্সাগন বা ষড়ভুজ আকৃতির আঞ্চলিক জোট গঠন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। নেতানিয়াহুর পরিকল্পনায় মধ্যপ্রাচ্য আর ভূমধ্যসাগরের আশপাশের এলাকাকে টার্গেট করে হবে পরিপূর্ণ ষড়ভুজ আকৃতির জোট। ভারত, গ্রিস আর সাইপ্রাস সহ বেশ কিছু আরব দেশ এই জোটের অংশ হবে বলেও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। এরই মধ্যে ইসরায়েল সফরের ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধারণা করা হচ্ছে জোট নিয়েই আলোচনা হবে মোদী নেতানিয়াহুর মধ্যে। তবে রহস্যময় এই জোটের কার্যক্রম কি হবে তা নিয়ে যেন রীতিমতো লুকোচুরি চলছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর তরফ থেকে। এখনও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি তেল আবিবের পক্ষ থেকে। গণমাধ্যম কর্মীদের করা প্রশ্ন এড়িয়ে গিয়ে নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্যের উগ্র শিয়া ও সুন্নি বলয়ের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়াই হবে মূল লক্ষ্য। এদিকে প্রকাশ্যে কোনো দেশই এখনো নেতানিয়াহুর এ পরিকল্পনাকে সমর্থন জানায়নি। এর মধ্যে গ্রিস আর সাইপ্রাস আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য। গাজায় যুদ্ধাপরাধের কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সংস্থাটি। অপরদিকে ভারত ইসরায়েলের সম্পর্ক বেশ ভালো হলেও রাশিয়া, চীন ও ইরানের সাথেও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে দেশটি। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর এই জোট তৈরির লক্ষ্য অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হতে পারে বলে মত বিশ্লেষকদের। এবছর শেষ দিকে ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তাই নেতানিয়াহু নিজেকে একজন রাষ্ট্রনায়ক হিসেবে উপস্থাপন করার চেষ্টায় আছেন। তিনি দেখতে চাইছেন ইসরায়েল কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন নয়, বিভিন্ন দেশের সাথে এখনও তাৎপর্যপূর্ণ আঞ্চলিক অংশীদারিত্ব গড়ে তুলতে সক্ষম তিনি। 2023 সালে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অর্থনৈতিক আর রাজনৈতিক উভয় দিক থেকেই চাপের মুখে রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এ কারণেই অন্য দেশগুলোর সাথে লেনদেন ভিত্তিক একটি জোট তৈরি করে রেহাই পেতে চাইছেন এই ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে তা ন্যাটোর মতো কোনো সামরিক জোট হবে না বলেই ধারণা করছেন বিশ্লেষকরা।
প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সাথে ন্যায্য ও ন্যায়সঙ্গত চুক্তি করতে দৃঢ় প্রতিজ্ঞ ইরান, এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার সম্ভাব্য ওয়াশিংটন তেহরান চুক্তি নিয়ে এক এক্স বার্তা দেন তিনি। বলেন, অভূতপূর্ব চুক্তিতে পৌঁছানোর জন্য উভয় পক্ষের কাছে একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। এদিকে চলমান উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ ইসরায়েলে নতুন করে অবতরণ করেছে 11টি মার্কিন F-22 ফাইটার জেট। এছাড়াও ভূমধ্যসাগরে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্র তথা বিশ্বের সবচেয়ে বড় রণতরী USS জেরাল্ড আর ফোর্ড। চীনের কাছ থেকে অত্যাধুনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল CM-302 কিনতে যাচ্ছে ইরান। সুপারসনিক মিসাইলটি সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে সহজেই ফাঁকি দিতে পারে যে কোনো রাডার। দ্রুততম গতিতে আঘাত করতে সক্ষম 290 কিলোমিটারের মাঝে থাকা যে কোনো লক্ষ্যবস্তুকে। বিশ্বের সেরা অ্যান্টিশিপ মিসাইল এর দাবি নিয়ে ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান। বিশ্লেষকদের মতে অত্যাধুনিক এই মিসাইলটি ইরানের হাতে এলে তা ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে যুক্তরাষ্ট্রের জন্য। CM-302 চীনের সমর ভাণ্ডারে থাকা সর্বাধুনিক প্রযুক্তির মিসাইল। এ দফায় জাহাজ বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্র পেতে চলেছে ইরান। ইরানের প্রশাসনিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট বেশ কয়েকজন প্রতিনিধিদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, গেল 2 বছর আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি কিনতে বেইজিংয়ের সাথে আলোচনার টেবিলে বসেছিল তেহরান। গেল বছর ইরান ইসরায়েল যুদ্ধের পর নতুন করে গতি পায় এই আলোচনা। ধারণা করা হচ্ছে গেল বছর ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী ও একদল উচ্চপদস্থ সামরিক প্রশাসনিক কর্মকর্তার চীনে অত্যন্ত গোপনীয় এক সফরের মধ্য দিয়ে এই চুক্তি চূড়ান্ত হয়। সুপারসনিক মিসাইলটি দ্রুতগতিতে আঘাত করতে সক্ষম 290 কিলোমিটার রেঞ্জের যে কোনো লক্ষ্যবস্তুতে। পাশাপাশি সি স্কিমিং প্রযুক্তি কাজে লাগিয়ে উঠতে পারে সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে, যে কারণে শত্রুপক্ষের যে কোনো হাইটেক রাডার সহজেই ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখে ক্ষেপণাস্ত্রটি। শিপ, এয়ার ও সারফেস 3 পদ্ধতিতেই সফলভাবে লঞ্চিংয়ের মাধ্যমে মিসাইলটি ধ্বংস করতে পারে যে কোনো জাহাজ, ডুবিয়ে দিতে পারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডেস্ট্রয়ার। বিশ্বের সেরা অ্যান্টিশিপ মিসাইল দাবিতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন। এরই মাঝে CM-302কে তুলনা করা হচ্ছে রুশ মালিকানাধীন বিখ্যাত ব্রাহ্মোস মিসাইলের যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তিটি ইরানের হাতে এলে বদলে যেতে পারে দেশটির সামরিক সক্ষমতার সমীকরণ। যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে ইরান। মিসাইলটির পাশাপাশি সারফেস টু সারফেস এয়ার মিসাইল সিস্টেম, অ্যান্টি ব্যালিস্টিক ও অ্যান্টি স্যাটেলাইট মিসাইল কেনার বিষয়েও চীনের সাথে আলোচনা করছে ইরান। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।